নির্বাচনে আইনশৃঙ্খলা খাতে ব্যয় বাড়ছে 400 কোটি টাকা। 200 আসনে জয়ী হলেও জাতীয় সরকার গঠন করব। আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে। পাকিস্তানে জঙ্গি হামলায় 6 সেনা নিহত। ইসরায়েলি দখলদারত্ব শেষ হলেই অস্ত্র সমর্পণ করবে হামাস। হকি বিশ্বকাপে চ্যালেঞ্জার চ্যাম্পিয়ন বাংলাদেশ। ত্রয়োদশ সংসদের ভোটের নিরাপত্তায় ব্যয় ধরা হয়েছে প্রায় 1550 কোটি টাকা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে পরামর্শ করে নির্বাচন কমিশন ইসি সম্ভাব্য এই ব্যয় নির্ধারণ করে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সশস্ত্র বাহিনী বিভাগ সহ মোট 9টি খাতে এ ব্যয় হবে। তবে ভোটের পরিস্থিতি ও নিরাপত্তা বাহিনীর সংখ্যা কম বেশি হলে বরাদ্দ পরিবর্তন হতে পারে। গত সংসদ থেকে এবার প্রায় 400 কোটি টাকা বেশি ব্যয় বরাদ্দ রাখা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও ইসির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, সারা দেশে এবার ভোট কেন্দ্রের সংখ্যা 42,766টি। এসব কেন্দ্র ও কক্ষের নিরাপত্তায় বিভিন্ন বাহিনীর সদস্যদের মোতায়েন করবে নির্বাচন কমিশন। অতীতের মতো এবারও ভোটের আগে পরে 5 দিনের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে রাখা হবে। কোনো বাহিনীকে 8 দিনও রাখা হতে পারে। সেক্ষেত্রে বরাদ্দ আরও বাড়তে পারে। ইসি সংশ্লিষ্টরা জানান, এবার নির্বাচনে 8 ধরনের ফোর্স মোতায়েন রাখা হবে। এর মধ্যে সশস্ত্র বাহিনী, সেনা, নৌ ও বিমান সদস্য, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব, চৌকিদার, দফাদার, গ্রাম পুলিশ ও ইউনিয়ন সচিব, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি, বাংলাদেশ কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস। এসব বাহিনীর মধ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা 3 দিন বেশি অর্থাৎ 8 দিন নির্বাচনের দায়িত্ব পালন করবে। বিভিন্ন বাহিনীর জন্য বরাদ্দ হওয়া তথ্য পর্যালোচনা দেখা যায়, সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের জন্য। ব্যালট পাহারা সহ ভোট কেন্দ্র পাহারায় এ বাহিনী গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাদের জন্য বরাদ্দ প্রায় 473 কোটি 35 লাখ টাকা, যা গতবারের চেয়ে 100 কোটি বেশি। বরাদ্দের দিক থেকে দ্বিতীয় অবস্থানে পুলিশ বাহিনীর সদস্যরা। তাদের জন্য বরাদ্দ 289 কোটি 50 লাখ টাকা। গতবার বরাদ্দ ছিল 267 কোটি 42 লাখ টাকা। নির্বাচনী ব্যয় বরাদ্দে তৃতীয় অবস্থানে বাংলাদেশ সেনাবাহিনী। এই বাহিনীর জন্য বরাদ্দ 269 কোটি টাকা। গত সংসদে তাদের বরাদ্দ ছিল মাত্র 87 কোটি টাকা। এরপর বিজিবির জন্য বরাদ্দ 238 কোটি 28 লাখ 81,031। এছাড়াও অন্যান্য বাহিনীর মধ্যে র্যাব, কোস্ট গার্ড, বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী, চৌকিদার, দফাদার, গ্রাম পুলিশ ও ইউনিয়ন সচিব, ফায়ার সার্ভিসের জন্য বরাদ্দ যথাক্রমে 68 কোটি 62 লাখ টাকা, 66 কোটি 62 লাখ টাকা, 77,000 টাকা, 31 কোটি 8 লাখ টাকা, 42 কোটি 36 লাখ টাকা, 27 কোটি 40 লাখ টাকা এবং 39 লাখ টাকা। এছাড়া সশস্ত্র বাহিনীর জন্য পৃথক 5 কোটি 55 লাখ টাকা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন্য 11 লাখ টাকা সহ মোট আইন শৃঙ্খলা নিরাপত্তায় বরাদ্দ 1512 কোটি 34 লাখ টাকা, যা দ্বাদশ সংসদে ছিল 1136 কোটি টাকা। সব মিলিয়ে গতবারের চেয়ে এবার নিরাপত্তা খাতে ব্যয় বেড়েছে 400 কোটি টাকা। আগামী জাতীয় সংসদ নির্বাচনে 200 আসনে জিতলেও জামায়াতে ইসলামী জাতীয় সরকার গঠন করবে বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সোমবার দুপুরে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বৈঠক শেষে জামায়াত আমির বলেন, আমরা ইইউ রাষ্ট্রদূতের আমন্ত্রণে এখানে এসেছিলাম। এখানে 8টি দেশের রাষ্ট্রদূত ও তাদের সহযোগীরাও ছিলেন। তারা মূলত বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলেছেন। তারা আমাদের কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, তারা বাংলাদেশকে ইনক্লুসিভ দেখতে চায়। আমরা বলেছি, আমরা নির্বাচিত হলে সেই ইনক্লুসিভ বাংলাদেশই করব। আমরা কোনো দলকেই বাদ দেব না। তিনি বলেন, আমরা অনুভব করি যে কমপক্ষে আগামী 5 বছর দেশের স্থিতিশীলতা, অর্থনৈতিক ফিরিয়ে আনা, আইনের শাসন সমাজে কায়েম করা এবং দুর্নীতিকে সমাজ থেকে বিদায় দেওয়ার জন্য প্রয়োজন জাতীয় সরকার। আমরা নির্বাচিত হলে সেই সরকারটাই গঠন করব। তিনি আরও বলেন, যারা এখানে অংশগ্রহণ করবেন তাদের কাছে 2টি জিনিস প্রত্যাশা করব। প্রথমত, কেউ নিজে দুর্নীতি করবেন না এবং দুর্নীতিকে কোনোভাবে প্রশ্রয় দেবেন না। দ্বিতীয়ত, আমরা সবার জন্য সমান বিচার নিশ্চিত করতে চাই। এ ব্যাপারে কেউ রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করবেন না। কমপক্ষে এই 2টো বিষয়ে যারা একমত হবেন, দেশের স্বার্থে তাদেরকে নিয়ে আমরা সরকার গঠনে আগ্রহী। এমনকি আমরা যদি 200 আসনেও বিজয়ী হই, তারপরও এটা আমরা করব ইনশাল্লাহ। জামায়াত আমির বলেন, দেশবাসীকে আহ্বান জানাতে চাই, অতীতে যা হয়েছে এখন দেশ ও আগামী প্রজন্মের স্বার্থে যুব সমাজের আকাঙ্ক্ষা যেন কোনোভাবে ব্যাহত এবং আহত না হয়, সে ব্যাপারে আমরা দারুণ শ্রদ্ধাশীল।
উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার অনিশ্চিত হয়ে পড়েছে। এখন পর্যন্ত তার শারীরিক অবস্থায় এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়ার উপযুক্ত নয়। বিশেষ করে খালেদা জিয়ার হৃদযন্ত্রের সমস্যা বেশ জটিল পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট দায়িত্বশীল সূত্রগুলো থেকে জানা গেছে। এছাড়া ডায়াবেটিস, কিডনি, ফুসফুস সহ অন্য সমস্যাগুলো অপরিবর্তিত রয়েছে। তাকে ঢাকায় রেখেই চিকিৎসা করা হবে। প্রতিদিনই তার ডায়ালাইসিস করতে হচ্ছে। এ পরিস্থিতিতে গতকাল সোমবার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার বিষয়ে বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে নতুন কোনো উদ্যোগের কথা জানা যায়নি। কাতার আমিরের পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোর যে প্রক্রিয়া চলছিল সেটি স্থগিত রাখা হয়েছে। এদিকে খালেদা জিয়াকে দেখতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান প্রতিদিনই রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাওয়া আসা করছেন। গতকাল বিকেল 3:30টার দিকে তিনি হাসপাতালে যান এবং চিকিৎসার তদারকি করেন। বিএনপি কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও চিকিৎসক রফিকুল ইসলাম গতকাল প্রথম আলোকে বলেন, ম্যাডামের চিকিৎসার মেডিকেল বোর্ডের সদস্য হিসেবে ডাক্তার জুবাইদা রহমান চিকিৎসক দলের সঙ্গে যুক্ত হয়ে ম্যাডামের চিকিৎসার দেখভাল করছেন। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডন নিতে যে এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করা হয়েছিল সেটি এখনই আসছে না। গতকাল পর্যন্ত বিএনপির পক্ষ থেকে এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসার জন্য বলা হয়নি। কারণ খালেদা জিয়া লন্ডনে যেতে পারবেন কিনা সেটি পুরোই নির্ভর করছে তার শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ডের সম্মতির উপর। খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার জন্য কাতার আমিরের পক্ষ থেকে জার্মান ভিত্তিক এয়ারলাইন্স FAI এভিয়েশন গ্রুপ একটি এয়ার অ্যাম্বুলেন্স ভাড়া করে। নিয়ম অনুযায়ী FAI এভিয়েশন গত শনিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নের জন্য কর্তৃপক্ষের অনুমতির জন্য আবেদন করে। সে অনুযায়ী এয়ার অ্যাম্বুলেন্সটি বিমানবন্দরে নামার অনুমতি পেয়েছে, কিন্তু এই সূচির পরিবর্তন হয়েছে। পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে একটি নিরাপত্তা চৌকিতে জঙ্গি হামলায় 6 জন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার 9 ডিসেম্বর বার্তা সংস্থা রয়টার্সকে দেশটির 3 জন পুলিশ ও নিরাপত্তা সংস্থার কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন। হামলাটি সোমবার 8 ডিসেম্বর গভীর রাত থেকে মঙ্গলবার ভোরের মধ্যবর্তী সময়ে প্রদেশটির কুররাম জেলায় ঘটেছে, যা আফগানিস্তানের সীমান্তের খুব কাছাকাছি অবস্থিত এবং পূর্বে উপজাতীয় এলাকা হিসেবে পরিচিত ছিল। এই হামলার দায় এখন পর্যন্ত কোনো গোষ্ঠী স্বীকার করেনি এবং পাকিস্তানের সামরিক বাহিনীও আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি। সীমান্তবর্তী এই অঞ্চলে দীর্ঘদিন ধরেই জঙ্গি তৎপরতা ও হামলা বাড়ছে। সাম্প্রতিক মাসগুলোতে নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনা আরও তীব্র হয়েছে, যা পাকিস্তান সরকারের জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। এর আগে শুক্রবার গভীর রাতে বেলুচিস্তানের চামান সেক্টরে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আফগান তালেবান বাহিনী হঠাৎ করে ছোট অস্ত্র দিয়ে গুলি চালায় বলে অভিযোগ করেছে পাকিস্তান। এর জবাবে পাকিস্তানি বাহিনীও আফগান পোস্টগুলোকে লক্ষ্য করে পাল্টা গুলি চালায়। দুই পক্ষের মধ্যে প্রায় 45 মিনিট ধরে বিরতিহীনভাবে গোলাগুলি চলে। এক পর্যায়ে পাকিস্তান নিরাপত্তা বাহিনী রকেট লঞ্চার, মর্টার এবং ভারী অস্ত্র ব্যবহার করে, যার ফলে আফগান বাহিনীর 3টি পোস্ট সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়। আফগান সেনারা নিজেদের পোস্ট ছেড়ে পেছনের দিকের বেসামরিক এলাকায় আশ্রয় নিয়ে ফের গুলি চালালে পাকিস্তান বাহিনী দ্বিতীয় দফায় ভারী অস্ত্র দিয়ে আঘাত হানে। সশস্ত্র সোয়ার্ম ড্রোনও ব্যবহার করা হয়। পাকিস্তান সংবাদ মাধ্যম জানায়, এই হামলায় 23 জন আফগান সেনা নিহত এবং অনেকে আহত হয়। গাজা ইসরায়েলি দখলদারত্ব শেষ হলে ফিলিস্তিন কর্তৃপক্ষের কাছে অস্ত্র সমর্পণ করবে উপত্যকাটি প্রতিরোধ গোষ্ঠী হামাস। শনিবার 6 ডিসেম্বর এক বিবৃতিতে তথ্য জানিয়েছে সশস্ত্র সংগঠনটির আলোচক দলের প্রধান খলিল আল হায়া। তিনি বলেন, দখলদারি ও আগ্রাসনের কারণেই আমরা অস্ত্রশস্ত্র রাখছি। দখলদারির অবসান ঘটলে এসব অস্ত্র রাষ্ট্রের হাতে তুলে দেওয়া হবে। রাষ্ট্র বলতে একটি সার্বভৌম ও স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের কথা বুঝিয়েছেন বলে আল হায়ার দফতর জানিয়েছে। আমরা গাজার যুদ্ধবিরতি পর্যবেক্ষণ এবং সীমান্তে নজরদারির জন্য জাতিসংঘের বাহিনী মোতায়েনের প্রস্তাব মেনে নিয়েছি। তবে শুধু হামাসকে নিরস্ত্রীকরণের লক্ষ্য কোনো আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করা হলে তা মেনে নেওয়া হবে না। গত 10 অক্টোবর থেকে গাজায় যুদ্ধবিরতি চললেও তা লঙ্ঘন করে উপত্যকাটিতে হামলা চালানো ইসরায়েলের নিত্যদিনের ঘটনা। এতে প্রতিদিন হতাহত হচ্ছেন অনেকে। স্থানীয় সময় শনিবার 5 ডিসেম্বর ইয়েলো লাইন অতিক্রমের অভিযোগে আবারও নিরীহ ফিলিস্তিনের উপর গুলি ছুড়ে নেতানিয়াহু সেনারা। পূর্বাঞ্চলে হামলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন স্থাপনা। প্রাণ বাঁচাতে শহরের অন্য প্রান্তে আশ্রয় খোঁজে ছুটছেন বাসিন্দারা। একই দিন পশ্চিম তীরের বাসিন্দাদের উপর হামলা চালায় অবৈধ বসতি স্থাপনকারীরা।
এদিকে রাফা সীমান্ত একপাক্ষিকভাবে খুলে ফিলিস্তিনিদের মিশর স্থানান্তরের পরিকল্পনায় বিরোধিতা করেছেন মুসলিম দেশের নেতারা। দোহায় এক সম্মেলন শেষে যৌথ বিবৃতিতে দেশগুলো জানায়, ট্রাম্পের মধ্যস্থায় হওয়া চুক্তি অনুযায়ী রাফা সীমান্ত দুই দিক থেকেই খুলে দেওয়া উচিত। একই সঙ্গে ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে তা পুনর্নির্মাণের বিষয়ে সহমত জানান তারা। যুব হকি বিশ্বকাপের চ্যালেঞ্জার বিভাগে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার মাদুরাইয়ে অস্ট্রিয়াকে 5-2 গোলে হারিয়ে এ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। যুব বিশ্বকাপ হকিতে গ্রুপ পর্ব থেকে বাদ হয়ে যাওয়া 8 দলের মধ্যে হওয়া স্থান নির্ধারণী পর্বকে আন্তর্জাতিক হকি সংস্থা এবার আনুষ্ঠানিকভাবে চ্যালেঞ্জার ট্রফি নাম দিয়েছে। বাংলাদেশ এতে চ্যাম্পিয়ন হয়েছে। এই ম্যাচেও হ্যাট্রিক করেছেন বাংলাদেশের ডিফেন্ডার আমিরুল ইসলাম। বিশ্বকাপে 6 ম্যাচে তার হ্যাট্রিক সংখ্যা 5 আর মোট গোল সংখ্যা 18। এখন পর্যন্ত যুব হকি বিশ্বকাপে তিনি সর্বোচ্চ গোলদাতা। বিশ্বকাপ হকিতে আমিরুল তার পারফরম্যান্সে বাংলাদেশকে ভিন্ন উচ্চতায় নিয়ে গেছেন। মূল বিশ্বকাপের র্যাঙ্কিংয়ের জন্য এটি ছিল 17তম স্থান নির্ধারণী ম্যাচ। ইউরোপের দল অস্ট্রিয়া বাংলাদেশের বিপক্ষে ভালোই শুরু করেছিল, যদিও তারা গোল আদায় করতে পারেনি। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আমিরুল ইসলাম গোল করেন। এর মিনিট 2 আগে পেনাল্টি কর্নার থেকে তার নেওয়া হিট বোর্ডে যায়নি। তবে প্রথম কোয়ার্টারে আমিরুলের দারুণ ডিফেন্ডিংয়ে বাংলাদেশ একটি গোল হজম থেকে রক্ষা পায়। দ্বিতীয় কোয়ার্টারে বাংলাদেশ ব্যবধান দ্বিগুণ করে। এই গোলটিও পেনাল্টি কর্নার থেকে। এই পেনাল্টি কর্নারটি আমিরুল নেননি। হুজাইফা নিলেও বাংলাদেশ গোল বঞ্চিত হয়নি। 2-0 ব্যবধান নিয়ে বাংলাদেশ ড্রেসিং রুমে ফেরে। তৃতীয় কোয়ার্টারের 4র্থ মিনিটে রাকিবুল হাসান রকির ফিল্ড গোলে বাংলাদেশ 3-0 লিড পায়। এই কোয়ার্টারে বাংলাদেশ আরেকটি পেনাল্টি কর্নার থেকেও গোল পায়নি। 44 মিনিটে অস্ট্রিয়া ফিল্ড গোল করে খেলায় ফেরার চেষ্টা করে। 4র্থ কোয়ার্টারে পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল হ্যাট্রিক করলে বাংলাদেশ চ্যালেঞ্জার ট্রফি জয়ের সুবাস পেতে থাকে। অস্ট্রিয়া শেষ কোয়ার্টারে আরও 3 গোল করলে ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা জেগে ওঠে। বাংলাদেশ 2 মিনিট খুব সতর্ক থাকায় শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছেড়েছে। যুব হকি বিশ্বকাপে বাংলাদেশের এটি টানা 3য় জয়। বাংলাদেশ যুব হকিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে 3-5 গোলে পরাজিত হয় বাংলাদেশ। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে আমিরুলের হ্যাট্রিকে বাংলাদেশ 3-3 গোলে ড্র করে। গ্রুপের শেষ ম্যাচে গত আসরের রানার্স আপ ফ্রান্সের বিপক্ষে 2-3 গোলে পরাজিত হয়। গ্রুপ পর্ব থেকে বাংলাদেশ শীর্ষ 16তে যেতে পারেনি। এজন্য 17 থেকে 24তম স্থান নির্ধারণী ম্যাচ খেলতে হয়েছে। প্রথম ম্যাচেই ওমানের বিপক্ষে 13-0 গোলে জয়লাভ করে। পরের ম্যাচে দক্ষিণ কোরিয়াকে 5-3 গোলে হারায়। আজ অস্ট্রিয়াকে হারিয়ে স্থান নির্ধারণী ম্যাচে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ, যা বাংলাদেশের হকির ইতিহাসে সবচেয়ে বড় সাফল্য। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার জন্য আমন্ত্রণ এবং সাবস্ক্রাইব করে বার্ড নিউজের পাশে থাকুন।